know in detail about our assignment. So I have already provided the assignment layout for you. This is a Xerox so that we understand better about our presentation or assignment. So for the general information, we have told that you PowerPoint or either you ওয়ার্ড ফাইল, কোনো সমস্যা নেই ওয়ার্ড ফাইলে অথবা এটা যেহেতু দুইটা কম্বাইন্ড প্রেজেন্টেশন বা অ্যাসাইনমেন্ট এজন্য এখানে 20 মার্ক আছে, হ্যাঁ, 20 মার্কস। এবং চেষ্টা করবে মোটামুটি 20টা স্লাইডের মধ্যে শেষ করার জন্য। যদি মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করো সেক্ষেত্রে হয়তো 10টা পেজ মধ্যে শেষ হয়ে যাবে। তোমাদের পিকচার ইউজ করতে হবে। পিকচার কি কি পিকচার ইউজ করতে হবে সেটা একটু পরে বলছি। আর এরপরে অ্যাসাইনমেন্টের ডেডলাইন হচ্ছে 30 অক্টোবর, এই মাসের 30 তারিখ। 30 তারিখের মধ্যে তোমরা ক্লাস রিপ্রেজেন্টেটিভকে তোমাদের ফাইলগুলো সেন্ড করে দিবা। পরে ক্লাস রিপ্রেজেন্টেটিভ সেটাকে কালেক্ট করে কম্পাইল করবে, আবার তারপরে আমার সাথে এটা শেয়ার করবে। 30 তারিখে যদি না সম্ভব হয় তাহলে হয়তো 1 তারিখে আমার সাথে শেয়ার করবে, কিন্তু তোমরা অবশ্যই 30 তারিখের মধ্যে ক্লাস রিপ্রেজেন্টেটিভকে ফাইলগুলো দিয়ে দিবে। গত সেমিস্টারে অ্যাসাইনমেন্ট যাদের সাথে ছিল সেখানে কিছু সংখ্যক অ্যাসাইনমেন্ট রিপিটেটিভ পাওয়া গেছে। হ্যাঁ, একজনের অ্যাসাইনমেন্ট আরেকজন নিয়ে তারপরে সেটাতে হয়তো মিনিমাম কিছু চেঞ্জ করেছে অথবা একদমই চেঞ্জ করেনি, এভাবে সাবমিট করেছে। কাজেই পরে আমি যখন যোগাযোগ করি তোমাদের সাথে ওই আইডির গুলোর সাথে, তখন কিন্তু এটা ক্লিয়ার হয়ে যায় যে কে কারটা নিয়েছে, তাই না? কাজেই সেরকম হলে কিন্তু অ্যাসাইনমেন্টে নাম্বার পাওয়া যাবে না, কাজেই নিজের অ্যাসাইনমেন্ট নিজে করতে হবে। আম, যদি তোমরা কপি পেস্ট করো তাহলে কিন্তু বোঝা যায়। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ দ্যাট ইউ উইল ভিজিট নিয়ারবাই ফিড ইনগ্রেডিয়েন্ট সেলার। হ্যাঁ, সো তোমরা পূজার ছুটি শেষ হয়ে গেছে, তাই না? তোমরা মনে হয় সবাই গোপালগঞ্জে চলে আসছো। আর গোপালগঞ্জে অথবা পার্শ্ববর্তী জেলায় যদি কারো বাসা হয়, যা নিয়মিত যাতায়াত করো এরকম হলে, তো সেই এলাকার ফিড ইনগ্রেডিয়েন্ট সেলার, হ্যাঁ, পশু খাদ্য বিক্রি করে এরকম দোকান কিন্তু আছে গোপালগঞ্জে, লঞ্চঘাটের পাশে আছে। হ্যাঁ, ওই যে আলিয়া মাদ্রাসার কাছাকাছি আর কি। সো ওখানে আম, যে দোকানগুলো আছে বেশ কয়েকটা আছে, অথবা অন্য জেলা হলে সমস্যা নেই, সেখানে ভিজিট করতে হবে এবং তার উপর বেসিস করে একটা প্রেজেন্টেশন প্রিপেয়ার করতে হবে। ইনক্লুশন অফ দ্য ফলোয়িং আইটেমস ইজ মাস্ট। সো কি কি আইটেম ইনক্লুড করতে হবে? নাম্বার ওয়ান ইজ শপ ডিটেইলস, দোকানের নাম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার এক্সেট্রা, এইটা একটা দিতে হবে। সেকেন্ডলি, উই হ্যাভ টু প্রিপেয়ার আ লিস্ট অফ অ্যাভাইলেবল ফিড ইনগ্রেডিয়েন্টস অ্যান্ড দেয়ার প্রাইসেস। সো কি কি ফিড ইনগ্রেডিয়েন্ট ওই দোকানে আছে? নর্মালি সব ধরনেরই থাকে, বা অ্যাটলিস্ট মোর দেন 50 থাকবে। তো আমরা চেষ্টা করব যে অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইনগ্রেডিয়েন্ট কাভার করার জন্য, বিশেষ করে সেই সব ইনগ্রেডিয়েন্ট যেগুলোর কথা অলরেডি আমরা বিভিন্ন সময় কোর্সে বলেছি। হ্যাঁ, তো একদম আনকমন ইনগ্রেডিয়েন্ট হয়তো আমাদের কোর্সে আসেনি, সেটা না থাকলে সমস্যা নেই। পিকচার অফ ভিজিটিং দ্য শপ। সো তোমরা যারা ভিজিট করবা একটা পিকচার তো তোমাদেরকে সহ অ্যাটলিস্ট, যাতে ইট অ্যাসিওরস যে তোমরা আসলে ভিজিট করেছো। ঠিক আছে? সো এটা এমন না যে দোকানির সাথে দাঁড়িয়ে ছবি তুলতে হবে, তোমরা দোকানের বাইরে দাঁড়িয়েও ছবিটা তুলতে পারো। কম্পেয়ার উইথ প্রিভিয়াস ইয়ার্স প্রাইস।
আগের বছরের দামটাও জানতে হবে, সেটার সাথে কম্পেয়ার করতে হবে। অ্যাড ফটোজ অফ ইচ ফিড ইনগ্রেডিয়েন্ট, প্রতিটা ফিড ইনগ্রেডিয়েন্টের ছবি তুলতে হবে। এখন এইটা ডিফিকাল্ট হতে পারে, এটা কেন ডিফিকাল্ট হতে পারে, তোমরা হয়তো একই দোকানে 5 জন 7 জন বা 10 জন পর্যন্ত চলে যেতে পারো, তাই না? তোমাদের স্টুডেন্ট কম অবশ্য, তোমরা এতজন যাওয়ার প্রয়োজন হবে না, হয়তো 3 জন বা 4 জন এক একটা দোকানে গেলেই হয়ে যাবে। সো এই যে শপে, তোমরা যদি একই শপে 5 6 জন বা 7 জন যাও, তাহলে কিন্তু সবাই প্রতিটা ইনগ্রেডিয়েন্টের ছবি তোলা ডিফিকাল্ট। দোকানদার সেক্ষেত্রে বিরক্ত হতে পারে, এজন্য একজন রিপ্রেজেন্টেটিভ হয়তো ছবি তুলবে ইনগ্রেডিয়েন্ট গুলোর, এটাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ? সেই ছবিগুলো তোমরা শেয়ার করে নিতে পারো, কিন্তু কোনোভাবেই এই না যেয়ে ছবি দেওয়া যাবে না। হ্যাঁ, তুমি যে যাবা সেটার প্রমাণস্বরূপ একটা ছবি কিন্তু এখানে তোমার সহ প্রয়োজন হবে। যারা বোরকা পরো তাতে সমস্যা নেই, বোরকা পরা অবস্থায় বা হিজাব পরা অবস্থায় ছবি তুলবা। আহ, একটা প্রুফ হিসেবে আর কি। অ্যাড ফটোজ অফ ইচ ফিড ইনগ্রেডিয়েন্ট গেল। সিজনাল প্রাইস ভেরিয়েবিলিটি যদি থাকে, এটা অবশ্যই দোকানিকে জিজ্ঞেস করতে হবে যে এটা কোন সিজনে দাম বেশি হয় বা কম হয়, হ্যাঁ, বা কেন হয়। সো এখানে একটা স্যাম্পল ফরম্যাট দেওয়া আছে, এটা তোমরা ওয়ার্ড ফাইলে করো অথবা পাওয়ার পয়েন্টে করো, তাতে কোনো সমস্যা নেই। এই রকম একটা ফরম্যাট করে সিরিয়াল নাম্বার, তারপরে ইনগ্রিডিয়েন্টের নাম, তারপরে ইনগ্রিডিয়েন্টটার ছবি, হ্যাঁ, এরপরে বর্তমান প্রাইস, বিগত বছরের প্রাইস, সিজনাল ভেরিয়েবিলিটি। হ্যাঁ, তো তুমি লিখতে পারো যে উইন্টারে প্রাইস বেশি, বা সামারে প্রাইস কম, রেইনি সিজনে প্রাইস বেশি, এরকম থাকতে পারে। আর রিমার্কসে যদি তোমার কোনো মন্তব্য থাকে যে উইন্টারে কেন বেশি বা রেইনি সিজনে কেন বেশি, হ্যাঁ, এই ধরনের কোনো ইনফরমেশন পেলে সেটা এখানে অ্যাড করে দিবা। দ্যাটস অল, এইভাবেই প্রেজেন্টেশনটা করা হয়ে যাবে। নট সো টাফ। বিষয়টা, কোনো কোয়েশ্চেন আছে অ্যাসাইনমেন্ট নিয়ে? হুম। না স্যার। আমরা সম্ভবত গত ক্লাসে এই প্রোবায়োটিক্স, প্রিবায়োটিক্স আর অল্টারনেটিভ টু অ্যান্টিবায়োটিক্স, এই পয়েন্ট পর্যন্ত আলোচনা করেছি, এরপরে সামারিটা দেখেছিলাম আর কি। In this lecture, we will start from here. Energy in poultry nutrition. এনার্জিকে এখানে বলা হয়েছে মোস্ট ক্রিটিক্যাল ডায়েটারি কম্পোনেন্ট। যদিও এখানে শুধু পোলট্রি নিউট্রিশনকে ফোকাস করেছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি ফর অল স্পিসি। রিপ্রোডাকশন, ইমিউন রেসপন্স, থার্মোরেগুলেশন, হ্যাঁ, এক্সেট্রা, ব্রিদিং, হিট জেনারেশন, যা আছে, হ্যাঁ, সব কিছুতেই এনার্জির প্রয়োজন হয়। ইভেন গ্রোথ, আমরা তো গ্রোথ বলতে আমরা ভাবি যে, উই মিন মোস্টলি যে প্রোটিন ইজ রেসপন্সিবল ফর গ্রোথ, তাই না? বাট এনার্জি, যখন এনার্জি ডেফিসিয়েন্ট হয় বডিতে, তখন কিন্তু প্রোটিন গ্রোথের জন্য কাজ না করে এনার্জি প্রোডাকশনে কাজ শুরু করে দেয়, হ্যাঁ। তার মানে এনার্জিটা ফার্স্ট, তারপরে আমাদের গ্রোথ আসে। এনার্জি অপটিমাম থাকলেই কেবলমাত্র সেই এনার্জি এবং সাপ্লাইড প্রোটিনগুলো গ্রোথে কন্ট্রিবিউট করতে পারবে, ওকে।
মেইনটেনেন্স কি আমরা বারবার আগেও বলেছি যে এটা একটা প্রাণী স্বাভাবিক অবস্থায় কোনো কাজ করছে না, কোনো উৎপাদনের সাথে জড়িত না, এমনকি প্রেগনেন্টও না, এই সময় একটা এনিমেলের যেটুকু রিকোয়ারমেন্ট সেটা তার মেইনটেনেন্স রিকোয়ারমেন্ট বলে। মেইনটেনেন্স এনার্জি রিকোয়ারমেন্ট হতে পারে, মেইনটেনেন্স প্রোটিন রিকোয়ারমেন্ট হতে পারে, মেইনটেনেন্স ওয়াটার রিকোয়ারমেন্ট হতে পারে, তাই না? So this is what energy means. Now we are interested about learning some of the partitioning of energy. এনার্জির বিভিন্ন পার্টিশন সম্পর্কে আমাদের জানা উচিত। So first of all, the term here is the gross energy. So gross energy হচ্ছে একটা ফিডে টোটাল যতটুকু এনার্জি থাকে এটাকে তার গ্রস এনার্জি বলা হয়। ওকে, এইটা আমরা বম্ব ক্যালোরিমিটার নামক যন্ত্রের মাধ্যমে এটা মেজার করতে পারি বা পরিমাপ করতে পারি। সো প্রিন্সিপলটা হচ্ছে, বম্ব ক্যালোরিমিটার মেশিনের মধ্যে আমরা আমাদের যে ফিডটা আছে সেই ফিড হতে পারে যে 1 গ্রাম বা 3 গ্রাম বা 5 গ্রাম ফিড, হ্যাঁ, সেটা আমরা ইগনাইট করব বা আগুনে জ্বালিয়ে দিব। তো সেই ফিড ইনগ্রিডিয়েন্টটা নিশ্চয়ই পুড়ে যাবে, তাই না? তো পুড়ে যাওয়ার ফলে যতটুকু হিট অথবা তাপ উৎপন্ন হবে এই বম্ব ক্যালোরিমিটার মেশিনের মধ্যে, সেইটাকে আমরা মেজার করতে পারি। হ্যাঁ, এই এই মেশিনের মাধ্যমে। সো মেজার করার ফলে আমরা সেখান থেকে কনক্লুশনে আসতে পারি যে এই 3 গ্রাম বা 5 গ্রাম ফিডকে পুড়িয়ে কতটুকু হিট উৎপাদন হয়েছে বা শক্তি উৎপাদন হয়েছে। সেই হিটকে আমরা পার্টিকুলার কিছু ফর্মুলার মাধ্যমে এনার্জিতে কনভার্ট করতে পারি। সেইভাবে আমরা জানতে পারি যে এই ফিডে, এই 3 গ্রাম বা 5 গ্রাম ফিডে কতটুকু এনার্জি ছিল। সেখান থেকে আমরা আবার ক্যালকুলেশনের মাধ্যমে বের করে ফেলি যে তাহলে প্রতি কেজি ফিডে কতটুকু এনার্জি আছে, তাই না? তো এই এনার্জিটাকে বলা হয় গ্রস এনার্জি। এরপরে আরেকটা টার্ম আছে ডাইজেস্টিবল এনার্জি। ডাইজেস্টিবল এনার্জি হচ্ছে এই যে গ্রস এনার্জি, ফিডে যতটুকু এনার্জি আছে এই সবটা এনার্জি কিন্তু এনিমেল আবার তার মানে ডাইজেস্ট করতে পারে না। এই সবটা এনার্জি এনিমেল ডাইজেস্ট করতে পারে না। কিছু এনার্জি ক্যারিইং ইনগ্রেডিয়েন্ট গুলো, এগুলো ডাইজেশনের প্রক্রিয়া পার হতে পারে না। এগুলো কি হয়, আনডাইজেস্টেড আসলো। হুম, ফিসিসের মধ্যে দিয়ে যেটুকু এনার্জি বের হয়ে আসলো, সেই এনার্জিটাকে যদি আমরা এই টোটাল গ্রস এনার্জি থেকে বাদ দিই তাহলে সেটাকে বলা হবে ডাইজেস্টিবল এনার্জি। তার মানে ডাইজেস্টিবল এনার্জি ইকুয়ালস গ্রস এনার্জি মাইনাস ফিকাল এনার্জি, তাই না? আবার আরো সহজ করে যদি বলি, মানে আরো ব্যাখ্যা করে যদি বলি, এটা হচ্ছে এই যে 1 কেজি যে ফিড ছিল উপরে, যেখানকার ধরো যে গ্রস এনার্জি আমরা পেয়েছিলাম 3200 কিলো ক্যালোরি, হ্যাঁ, ধরো যে বম্ব ক্যালোরি মিটারের মাধ্যমে আমরা মেজার করলাম যে 1 কেজি ফিডে 3200 কিলো ক্যালোরি এনার্জি ছিল। এখন একটা এনিমেলকে আমরা ওই ফিডটা খাওয়ালাম। ওই ফিড খাওয়ানোর ফলে এনিমেল যতটুকু আহ, ই করলো, ম্যানিউর প্রডিউস করলো অথবা ড্রপিংস প্রডিউস করলো, সেই ম্যানিউরটাকে আমরা আবার অ্যানালাইসিস করি করে এইবার আর এই বম ক্যালোরি মিটারে না, এবার আমরা এটা অন্য প্রক্রিয়াতে, এটা প্রক্সিমেট অ্যানালাইসিস বলে, সেই প্রক্রিয়ায় আমরা
3000, তাই না? 3200 থেকে 200 বের হয়ে গেছে বাইরে, তাহলে 3000 ডাইজেস্ট হয়ে গেছে। সেই 3000টা হচ্ছে ডাইজেস্টিবল এনার্জি। এখন এই যে ডাইজেস্টিবল এনার্জি যতটুকু ডাইজেস্ট হয়, এই সবটুকু এনার্জি আবার ইউটিলাইজ হয় না, শরীরে ব্যবহার হতে পারে না। হুম। এখান থেকে কিছুটা আবার আহ, বিভিন্ন রিয়াকশনের সময় গ্যাস প্রোডাকশন এবং ইউরিনের সাথে বের হয়ে যায়। হ্যাঁ, ইউরিন এবং গ্যাসের সাথে বের হয়ে যায়। ওকে। সো ডাইজেস্টিবল এনার্জি সম্পূর্ণটা মেটাবোলাইজ হতে পারে না, কিছুটা ইউরিন এবং গ্যাসের সাথে বের হয়ে যায়। তাহলে ওই অ্যানিমেলের ইউরিন টেস্ট করলে এবং ওই অ্যানিমেল থেকে যতটুকু গ্যাস উৎপন্ন হয় সেটা যদি মেজার করি, হ্যাঁ সেটাও মেজার করার উপায় আছে। তো মেজার করি, মেজার করলে তাহলে এইটুকু ইউরিন এবং গ্যাসে যেটুকু এনার্জি পেলাম, এটা যদি আমরা আবার এই ডাইজেস্টিবল এনার্জি থেকে বাদ দিই, তাহলে যেটা পাই সেটা হচ্ছে মেটাবোলাইজেবল এনার্জি বলা হয়। এখন পোলট্রিতে, যেহেতু আমাদের এটা পোলট্রি নিউট্রিশন কোর্স, এখানে আমাদের বলা উচিত পোলট্রিতে এই মেটাবোলাইজেবল এনার্জি ইউনিটটা সবচাইতে বেশি ব্যবহৃত হয়, কিন্তু অন্যান্য অ্যানিমেলের ডাইজেস্টিবল এনার্জি এটা ব্যবহৃত হয়। তাহলে প্রশ্ন থেকে যে পোলট্রিতে কেন মেটাবোলাইজেবল এনার্জি ইউনিটটা আমরা ব্যবহার করতে বাধ্য, তাই না? এটাও তো ইউজ করতে পারতাম। এটার উত্তর হচ্ছে পোলট্রিতে আমরা যখন পোলট্রির ডাইজেস্টিভ ট্র্যাক্ট দেখেছিলাম, তাই না, শুরুর ক্লাসে, প্রথম ক্লাসে সম্ভবত, তো সেখানে আমরা দেখেছিলাম যে পোলট্রি বা অন্যান্য বার্ড স্পিসিসের যে ইউরিনারি ট্র্যাক্ট, ডাইজেস্টিভ ট্র্যাক্ট, আর একটা আছে রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট, এই তিনটার ওপেনিং কিন্তু একটাই, তাই না? কাজেই পোলট্রিতে ইউরিন এবং ফিসিস, হ্যাঁ এখানকার ফিসিস আর এখানকার ইউরিন, এই দুটা কিন্তু আলাদাভাবে বের হয় না, একসাথে এক্সক্রিট হয়, তাই না, একসাথে বের হয়ে যায়। কাজেই আমরা এখান থেকে পৃথকভাবে ফিসিসের কম্পোজিশন আর জানতে পারি না, বা ইউরিনের কম্পোজিশন পৃথক পৃথকভাবে জানা যায় না। দ্যাট ইজ হোয়াই আমরা যেহেতু শুধু ফিসিসটা ক্যালকুলেট করতে পারি না, এখানে ফিসিস ইউরিন একসাথে ক্যালকুলেট করতে হয়, এই জন্য আমরা আর পোলট্রির ক্ষেত্রে ডিই ক্যালকুলেট করতে পারি না, কিন্তু সরাসরি এমই ক্যালকুলেট করতে হয় আমাদের। apparent metabolizable energy, energy available from feed after subtracting energy lost in excreta। হুম। সো এই যে পোলট্রির ক্ষেত্রে এই মবিলাইজেবল এনার্জিটাকে অ্যাপারেন্ট মেটাবলাইজেবল এনার্জি নামে ডাকা হয়। হুম। আমরা আবার ইটা করলাম, বা এই যে এটা কি বলে, হুম, গ্যাস প্রোডাকশনটা এখানে স্কিপ করে শুধুমাত্র এক্সক্রিটা মানে হচ্ছে ড্রপিংস এবং ইউরিনে যতটুকু এনার্জি লস হয় ওটাকে বাদ দিয়ে গ্রস এনার্জি মাইনাস এক্সক্রিটা এনার্জি দিলে যেটা আসে সেটাকে আমরা বলি অ্যাপারেন্ট মেটাবলাইজেবল এনার্জি। এরপরে ফাইনালি আসে নেট এনার্জির বিষয়টা। সো নেট এনার্জি হচ্ছে উম, ওই যে যে মেটাবলাইজেবল এনার্জি ছিল, এই মেটাবলাইজেবল এনার্জি আবার সম্পূর্ণটা কিন্তু বার্ড ইউটিলাইজ করতে পারে না। হ্যাঁ, বার্ড ইউটিলাইজ করতে পারে না, এর মধ্যে কিছু থাকে যে ইউটিলাইজেশন প্রক্রিয়ার যে রিয়াকশনগুলো আছে এগুলোর সময় হিট উৎপন্ন করে বা তাপ উৎপাদন করে সেই এনার্জিগুলো নষ্ট হয়। এই যে রিয়াকশনের সময় যে তাপ উৎপাদন হয় সেই কারণে যেটুকু এনার্জি নষ্ট হচ্ছে সেইটুকু এনার্জি বাদ দিলে বাকি যেটা থাকে, আলটিমেটলি যেটা সেলে ইউজ হয়, এটাকে বলা হয় নেট এনার্জি। মেটাবলাইজেবল এনার্জি মাইনাস এনার্জি লস্ট অ্যাজ হিট ডিউরিং ডাইজেশন অ্যান্ড মেটাবলিজম। হ্যাঁ, সো এটাকে আমরা বলি নেট এনার্জি।
এটাই হচ্ছে এনার্জির পার্টিশনিং অ্যাকচুয়ালি। সো গ্রস ডেনসিটি মানে আমরা জানি যে ঘনত্ব, তাই না? সো এখানে এনার্জির ঘনত্ব বোঝাচ্ছে যে এনার্জি কিলোগ্রাম হতে পারে বা গ্রাম হতে পারে বা টন হতে পারছে, যাদের যেমন মেইজ বা ভুট্টা, কিছু আহ, ই রয়েছে যেমন ভিটামিন মিনারেল প্রিমিক্স। সো হতো, তাই না? আরেক নামে এনার্জি টু প্রোটিন রেশিও। আমরা যখন ব্যালেন্স রেশন তৈরি করার চেষ্টা করি তখন সকল নিউট্রিয়েন্ট তো আনুপাতিক হারে বজায় রাখতেই হয়, পাশাপাশি স্পেশাল কনসিডারেশন করতে হয় যাতে এনার্জি এবং প্রোটিনের রেশিওটা পারফেক্ট। এই ব্রয়লার লেয়ার এবং লেয়ারের বিভিন্ন ধাপ, এই বিভিন্ন ফেজে কিন্তু এনার্জি প্রোটিন রেশিওটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সো আমাদের আপকামিং স্লাইডসে এটা আছে, এনার্জি প্রোটিন রেশিও নিয়ে ডিটেলস কথা আছে, ওই সময় আমরা রেশিওগুলো সম্পর্কে জানতে পারবো। কিলো ক্যালোরি, ক্যালোরি, জুল, মেগাজুল, এগুলো বিভিন্ন ইউনিট টু মেজার এনার্জি, টোটাল ডাইজেস্টিবল নিউট্রিয়েন্ট or TDN, a measure of all digestible organic nutrients। হ্যাঁ, সো টিডিএন এর ডেফিনেশন আমরা নিউট্রিশন কোর্সে নিশ্চয়ই জেনেছি। আর এখানে টিডিএনটা অতটা বেশি ইম্পর্টেন্ট না, কেননা টিডিএনটা ওয়াইডলি ইউজ করা হয় না পোলট্রির ক্ষেত্রে। পোলট্রির ক্ষেত্রে ইউজ করা হয় না কেন, এই যে এখানে ডাইজেস্টিবল অর্গানিক নিউট্রিয়েন্টের কথা আসছে তো, যেহেতু পোলট্রির ডাইজেস্টিবিলিটিটা মেজার করা যায় না, মানে আলাদা করে আমরা ফিসিস পাই না, সরাসরি ফিসিস এবং ইউরিনের মিক্সচার পাই, সেই কারণে কিন্তু এখানে টিডিএনটাও অতটা গুরুত্বপূর্ণ না এবং মেজার করাও কঠিন। তারপরে এখানে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করেছি যে হোয়াই টিডিএন ইজ নট ওয়াইডলি ইউজড ইন পোলট্রি নিউট্রিশন। হ্যাঁ, যেখানে অন্যান্য সকল রুমিনেন্ট এবং নন রুমিনেন্ট অ্যানিমেলেও টিডিএনটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এনার্জি প্যারামিটার হিসেবে দেখা হয়, কিন্তু এখানে অতটা ইম্পর্টেন্ট কেন না। এক নম্বর পয়েন্ট হচ্ছে পোলট্রি আর নন রুমিনেন্টস। হ্যাঁ, সো অন্যান্য কিছু নন রুমিনেন্টসও তো আছে, শুধু পোলট্রির ক্ষেত্রেই কেন তাহলে এটা এম, এই কথা বলা হলো। মূলত রুমিনেন্টস গুলোর ক্ষেত্রে টিডিএন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু নন রুমিনেন্টস গুলোর মধ্যে পোলট্রিতে সবচাইতে বেশি এমফ্যাসিস পায়। হ্যাঁ, সো এখানে বলা হয়েছে যে নন রুমিনেন্ট যেহেতু রুমিনেন্ট থেকে তাদের ডাইজেশন প্রক্রিয়াটা ভিন্ন, টিডিএন ডেভেলপ করা হয়েছিল রুমিনেন্ট সিস্টেমের জন্য। পোলট্রি ল্যাক মাইক্রোবায়াল ফার্মেন্টেশন অ্যাজ দে ডু নট হ্যাভ এনি রুমেন, এবং তারা ফাইব্রাস কম্পোনেন্ট গুলো কিন্তু করতে পারে না, ডাইজেস্ট করতে পারে না প্রপারলি, তাই না? এই জন্য আমরা জানি যে টিডিএন ক্যালকুলেশনের সময় ক্রুড ফাইবারও ক্যালকুলেট করতে হয়, কাজেই এটা এখানে অতটা গ্রহণযোগ্য না, এক নাম্বার। পোলট্রির ক্ষেত্রে মেটাবলিজমটা ফাস্টার। হ্যাঁ, সো এখানে আরো অ্যাকিউরেট এনার্জি মেজারিং মেথডের প্রয়োজন। ঠিক আছে, সেই জন্য এটা ল্যাক প্রিসিশন বলা হয় টিডিএন ইন কেস অফ পোলট্রি। আবার পোলট্রিতে ডাজন অ্যাকাউন্ট ফর এনার্জি লস, টিডিএন ইগনোর ইউরিন অ্যান্ড হিট লসেস। হ্যাঁ, টিডিএন যখন ক্যালকুলেট করা হয় সেটা কিন্তু ইউরিন, হিট, গ্যাস সব লসগুলোকে ইগনোর করে। টিডিএন শুধুমাত্র
ডাইজেশন হয় না যেটুকু নিউট্রিয়েন্টের, সেইটাকে ক্যালকুলেট করে তারপরে এটা কি করা হয়, কনসিডার করা হয়। কাজেই এই লসগুলো যেহেতু ইউরিন এবং হিট লসটা, এই দুইটা লস যেহেতু পোলট্রিতে আবার সিগনিফিকেন্ট, হ্যাঁ, পোলট্রিতে সিগনিফিকেন্ট, দ্যাট ইজ হোয়াই ইফ উই ক্যালকুলেট টিডিএন ফর পোলট্রি, ইট উইল ওভার এস্টিমেট দ্য ইউজেবল এনার্জি, এই জন্য আমরা ইউজ করি না। সো পোলট্রির এনার্জি সিস্টেমের সাথে ম্যাচ করে না, একই কারণে আমরা মেটাবোলাইজেবল অথবা অ্যাপারেন্ট মেটাবোলাইজেবল এনার্জি ইউনিট ব্যবহার করি। আর টিডিএন ওয়াজ বেসড অন ফরেজেস অ্যান্ড রাফেজেস, হ্যাঁ, এই যে এখানে আমরা বলেছিলাম ফাইব্রাস কম্পোনেন্ট, তাই না, ফরেজ রাফেজ এগুলো কিন্তু ফাইব্রাস কম্পোনেন্ট, এগুলোর জন্য মূলত টিডিএনটা ডেভেলপ হয়েছিল। কিন্তু পোলট্রি ডায়েট কিন্তু মেইনলি বেসড অন কনসেন্ট্রেট এবং গ্রেইন ফিডস, দ্যাটস ওয়াই টিডিএন ওভারঅল নট সো ইফেক্টিভ ইন কেস অফ পোলট্রি। Then we have the topic is energy requirements of poultry. So পোলট্রির এনার্জি রিকোয়ারমেন্ট, এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করবে, তাই না? এনার্জি রিকোয়ারমেন্ট মে ভ্যারি ডিপেন্ডিং অন বার্ড টাইপ। এই পোলট্রি যেটা আমরা, এটা যদি আমরা চিকেনও কনসিডার করি, তাহলে চিকেন কনসিডার করলে চিকেন সে কি ব্রয়লার টাইপ চিকেন, নাকি লেয়ার টাইপ চিকেন, নাকি ব্রয়লার এবং লেয়ারের প্যারেন্টস অথবা ব্রিডার টাইপ চিকেন, তার উপর ডিপেন্ড করে কিন্তু এনার্জি রিকোয়ারমেন্ট ভিন্ন ভিন্ন হয়। যেমন ব্রয়লারে হায়ার এনার্জি প্রয়োজন, কেন? কেননা আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে র্যাপিড গ্রোথটা পাওয়া, তাই না? লেয়ারের ক্ষেত্রে মডারেট এনার্জি রিকোয়ারমেন্ট, আর এখানে হায়ার ফোকাস দেওয়া হয় হচ্ছে ক্যালসিয়াম কন্টেন্টে আর প্রোটিন কন্টেন্টে। লেয়ারের ক্ষেত্রে যেহেতু লেয়ার বা ডিম পারবে, ডিমের উৎপাদনের জন্য ক্যালসিয়াম এবং প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না? ব্রিডার্স যারা আছে তাদের আবার ব্যালেন্সড এনার্জি প্রয়োজন, কেননা রিপ্রোডাকশনের জন্য এনার্জি কন্টেন্টটা ব্যালেন্সড হতে হয়। সো এনার্জি রিকোয়ারমেন্ট বার্ড টাইপের উপর ভ্যারি করে, আবার গ্রোথ স্টেজের উপর ভ্যারি করে। এই একই ব্রয়লার, ব্রয়লার দেখা যাবে যে আর্লি এজে এনার্জি রিকোয়ারমেন্ট কম, ধীরে ধীরে যখন বয়স বাড়ে এনার্জি রিকোয়ারমেন্ট বাড়তে থাকে, তাই না? তাহলে গ্রোথ স্টেজ অথবা এজের সাথেও কিন্তু এনিমেলটা বা পোলট্রিটা তার বডি টেম্পারেচার বজায় রাখার জন্য বেশি হিট জেনারেট করতে চাবে, তাই না? বডির ভেতরে বেশি হিট জেনারেট করবে, এবং হিট জেনারেট বেশি করতে হলে তার বেশি এনার্জি প্রয়োজন। আবার যদি এটা হট হয়, ক্লাইমেট হট, তাহলে কি হয়, হট ক্লাইমেটে কিন্তু পোলট্রি ড্রাস্টিক্যালি ফিড ইনটেক কমিয়ে দেয়, হ্যাঁ, ফিড ইনটেক কমিয়ে দেয়। যেহেতু সে ফিড ইনটেক কমিয়ে দেয় হিট স্ট্রেসের সময় বা খুব হট ক্লাইমেটে, কাজেই সে কিন্তু পর্যাপ্ত পরিমাণ এনার্জি আর পায় না বাকি যেটুকু খাবার খায় সেটুক থেকে। এই জন্যে এই যখন গরমকাল, তখন বলা হয় হচ্ছে ফিড মাস্ট বি মোর এনার্জি ডেন্স, এই যেখানে এনার্জি ডেন্সিটির কথাটা আসছে। এই সময় খেয়েও যাতে এনার্জি রিকোয়ারমেন্ট পূরণ হয় সেইভাবে খাবার দিতে এনকারেজ করা হয়। কিন্তু হিট স্ট্রেসে বেশি এনার্জি জনিত খাবার দেওয়ারও অসুবিধা রয়েছে, সেই সম্পর্কে আমরা পরবর্তীতে হয়তো জানতে পারবো। অ্যাক্টিভিটি অ্যান্ড হাউজিং। সো কেজড যে বার্ড গুলো আছে বা যে মুরগিগুলোকে খাঁচায় পালন করা হয়, তারা যেহেতু এক্সারসাইজের সুযোগ পায় না, কাজেই এনার্জি এক্সপেন্ডিচার কম, কাজেই এনার্জি রিকোয়ারমেন্টও কম, ফ্রি রেঞ্জ তাদের বেশি।
এছাড়াও প্রোডাকশনের উপরেও ডিপেন্ড করে। সো প্রোডাকশন গোলস এর উপরেও ডিপেন্ড করে। আমরা যদি লিন বার্ড প্রডিউস করতে চাই, যেখানে ফ্যাট পার্সেন্টেজ কম থাকবে, হ্যাঁ, যেমন আমরা এটা করতে চাই হচ্ছে লেয়ারের ক্ষেত্রে আমরা চাই বার্ড গুলো লিন হোক বা লেস ফ্যাট থাকুক। সেই ক্ষেত্রে ফিডের এনার্জি কন্টেন্ট কমিয়ে দেওয়া যেতে পারে। হ্যাঁ, কমিয়ে দিলে এটা কিন্তু লিন বার্ড হবে। আবার আমরা যদি ফ্যাট ডিপোজিশন আমাদের উদ্দেশ্য হয়, যেটা ব্রয়লারের ক্ষেত্রে আছে, তাহলে কিন্তু এনার্জি কন্টেন্ট ফিডে বা এনার্জি ডেন্সিটি বাড়িয়ে দেওয়া উচিত। কম খাবে, মানে পরিমাণে কিছুটা কম খাবে, কিন্তু সেখানে হাই এনার্জি রিচ ই থাকবে। এই হলো, একটু ওয়েট করো তোমরা। Now we have the topic of what happens if energy is deficient in the ration. তো তার আগে আমরা এখানে রিকমেন্ডেড মেটাবোলাইজেবল এনার্জি টিপিক্যাল ভ্যালু ফর ব্রয়লার এবং লেয়ারের জন্য এখানে দেওয়া আছে। দেখো, ব্রয়লারের স্টার্টার, গ্রোয়ার, ফিনিশার তিনটা ফেজে দেওয়া আছে। এনার্জি রিকোয়ারমেন্ট ধীরে ধীরে বাড়ে। লেয়ারের ক্ষেত্রে শুধুমাত্র এখানে একটা ফেজই দেওয়া হয়েছে, লেইং ফেজ, বাট লেয়ারে কিন্তু আরো ফেজ রয়েছে, তাই না? আর এখানে ব্রিডারেরও দেখানো হয়েছে এই ধরনের এনার্জি রিকোয়ারমেন্ট। সো এনার্জি ডেফিসিয়েন্ট হয় কখন কখন, কি কি কারণে? যদি ফিডের এনার্জি কনসেন্ট্রেশন লো হয়, সেই ক্ষেত্রে এনার্জি ডেফিসিয়েন্ট হতে পারে বার্ডগুলো। যদি কোনো কারণে ফিড ইনটেক কমিয়ে দেয়, যেমন অত্যন্ত গরমে ফিড ইনটেক কমিয়ে দেয়, হ্যাঁ, বা ফিড ফিডগুলো বিস্বাদ হলে, প্যালাটিবিলিটি কম হলে, ডিজিজ হলে ফিড ইনটেক কমিয়ে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু এনার্জি ডেফিসিয়েন্ট হয়ে যাবে বার্ডগুলো। পোর ফিড ফর্মুলেশন অর ইনগ্রেডিয়েন্ট কোয়ালিটি, ফিড ফর্মুলেশন যদি ইমব্যালেন্সড হয়, পোর হয়, ক্যালোরি প্রোটিন রেশিও যদি মেনটেন না করা যায়, অথবা ইনগ্রেডিয়েন্ট গুলো যদি ব্যাড কোয়ালিটির হয়, এইসব কারণে কিন্তু এনার্জি ডেফিসিয়েন্ট হতে পারে। যেমন ভুট্টা আমরা সচরাচর জানি যে 3,3200 কিলো ক্যালোরি পার কিলোগ্রাম তারা হয়তো এনার্জি ক্যারি করার কথা, হ্যাঁ, কিন্তু আমরা চেক না করে ভুট্টা কিনলাম একটা সোর্স থেকে, সেখানে হয়তো 2,600 কিলো ক্যালোরি এনার্জি পাওয়া যাচ্ছে ফর সাম হোয়াট রিজন। সেই ক্ষেত্রে কিন্তু ইনগ্রেডিয়েন্ট কোয়ালিটিটা খারাপ হওয়ার কারণে আমাদের ওভারঅল এনার্জি ডেফিসিয়েন্ট রেশন হয়ে যাবে, তাই না? সিমটম গুলো যেটা আসে ফর এনার্জি ডেফিসিয়েন্ট রেশন, এটা হচ্ছে পোর গ্রোথ অর পোর ওয়েট গেইন, রিডিউসড এগ প্রোডাকশন অ্যান্ড রিডিউসড এগ ওয়েট,
ইনক্রিজড ফিড কনভার্সন রেশিও, এফসিআর বেড়ে যায়। হুম, এফসিআর বেড়ে যাওয়া খারাপ, তোমরা জানো, কম থাকা ভালো। ডিলেইড সেক্সুয়াল ম্যাচুরিটি, হ্যাঁ, সেক্সুয়াল ম্যাচুরিটি ডিলে হয়, তার মানে লেয়ারে ডিম পারতে তারা সময়টা বেশি নিবে, 21 বা 22 সপ্তাহে ডিম পারতে পারবে না, হয়তো 24, 25 বা 26 সপ্তাহে যে ডিম পাড়া শুরু করছে, এরকম হতে পারে। এমাসিয়েশন অ্যান্ড পোর ফেদারিং, হ্যাঁ, সো বার্ড গুলো এমাসিয়েট হয়ে যাবে বা শুকনা হয়ে যাবে, শুকিয়ে যাবে, আর হচ্ছে ফেদারিংটা খারাপ হয়ে যাবে, রাফ ফেদার হবে, অথবা উম, মানে ফাজি ফেদার হবে, স্মুথ ফেদারিং থাকবে না, যেহেতু ফেদার গ্রোথের সাথে এনার্জি রিলেশন আছে, যদিও ফেদার প্রোটিন বেসড, কিন্তু এনার্জি ডেফিসিয়েন্ট হলে প্রোটিন গুলো ফেদার শাইনিং এর কাজে না এসে প্রোটিন গুলো এনার্জি যখন প্রোডাকশনে লেগে যায়, তখন কিন্তু ফেদারের হেলথ খারাপ হয়ে যায়, তাই না? আমরা তো ডেফিসিয়েন্সি সম্পর্কে জানলাম, এখন আহ, যদি এনার্জি এক্সেসিভ হয়ে যায় একটা রেশনে, তাহলে কি কি হতে পারে? সো এক্সেসিভ এনার্জি হওয়ার কারণ হচ্ছে আমরা যদি ফ্যাট, অয়েল এগুলো বেশি পরিমাণে ইউজ করে ফেলি, তারপরে আমরা যদি বার্ড গুলোকে কোনো এক্সারসাইজের সুযোগ না দেই, সেই ক্ষেত্রে তারা অ্যাক্টিভ থাকে না, এক্ষেত্রে অতিরিক্ত এনার্জি কনজিউম হয়ে যেতে পারে। আবার লেয়ার বার্ডে অথবা ব্রিডারে যাদের এনার্জি রিকোয়ারমেন্ট কম, আমরা একটু আগে দেখলাম, তাদেরকে যদি আমরা ব্রয়লারের খাবার দিতে থাকি, তাহলেও কিন্তু এই তারা এক্সেসিভ এনার্জি আক্রান্ত হতে পারে, তাই না? কনসিকুয়েন্সেস, ইনক্রিজড ফ্যাট ডিপোজিশন। সো রেগুলার বা ফর লং পিরিয়ড অফ টাইম যদি এনার্জি ডিপোজিট হতে থাকে, হ্যাঁ, এক্সেস এনার্জি যদি ডিপোজিট হতে থাকে, তাহলে কিন্তু ফ্যাট ডিপোজিশন বেড়ে যায়। যদিও তারা ফ্যাট খায়নি, তারা কিন্তু এনার্জি সোর্স থেকে মানে খাবারগুলো গ্রহণ করে আসছিল, কিন্তু সেই এনার্জি এখন ফ্যাটে কনভার্ট হতে সক্ষম, ঠিক আছে? ডিক্রিজড ফিড ইনটেক। সো যেহেতু আমাদের রেশনে এনার্জি বেশি হয়ে গেছে, বার্ড যদি কোনো কারণে বুঝতে পারে যে তার এনার্জির প্রয়োজন নাই, হ্যাঁ, এটা বুঝতে পারা বলতে তার আর খেতে ইচ্ছা করবে না, যেহেতু তার রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে গেছে, এনার্জির রিকোয়ারমেন্ট, যদি এরকম কেস হয়, তাহলে কিন্তু সে খাবার গ্রহণ কমিয়ে দিবে, তাই না? যেহেতু কম খেয়েই সে এনার্জি পেয়ে গেছে অলরেডি, এটার ফলে যেটা হবে, তার 120 গ্রাম খাওয়ার কথা ছিল হয়তো, সে হয়তো 80 গ্রাম খাবার খেলো, 80 গ্রামেই সে পর্যাপ্ত এনার্জি পেয়ে গেছে, কিন্তু তার যে প্রোটিন রিকোয়ারমেন্ট ছিল অথবা অন্যান্য মাইক্রো নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট গুলো ছিল, যেটা 120 গ্রাম খাবার থেকে তার চাহিদা সম্পূর্ণ হওয়ার কথা ছিল, সেই 80 গ্রাম থেকে কিন্তু এগুলোর চাহিদা সম্পূর্ণ হবে না, কাজে এগুলো সে ডেফিসিয়েন্ট থেকে যাবে, হ্যাঁ, এবং এগুলোর সিমটম দেখা দিবে। এছাড়াও এগ প্রোডাকশন কমে যাবে, ফার্টিলিটি ইন ব্রিডার্স, ফার্টিলিটিও কমে যাবে, তার মানে সিমেনের কোয়ালিটি, তারপরে হচ্ছে স্পার্মের ফার্টিলাইজেশন ক্যাপাবিলিটি, এগুলো ওভারঅল হ্যাম্পার্ড হবে। হায়ার ইনসিডেন্স অফ মেটাবলিক ডিজিজেস অথবা মেটাবলিক ডিসঅর্ডার গুলোর ইনসিডেন্স বেড়ে যাবে, মাত্রা বেড়ে যাবে, যেমন ফ্যাটি লিভার সিনড্রোম একটা, এটা মেটাবলিক ডিসঅর্ডার কিন্তু, তাই না? একইভাবে ফ্যাটি লিভার সিনড্রোম একই কারণে হয়, এই যে যদি হ্যাঁ, প্রোটিন পর্যাপ্ত না খায় কিন্তু দীর্ঘদিন যাবত কার্বোহাইড্রেট বেশি পরিমাণে খাওয়া হয়, তাহলে কিন্তু ফ্যাটি লিভার সিনড্রোম দেখা দিতে পারে। এটা সকল এনিমেল এবং হিউম্যানের ক্ষেত্রে প্রযোজ্য। ব্যালেন্সিং এনার্জি ইন পোলট্রি ডায়েট, এখন আমরা আগে ডেফিসিয়েন্সি, পরে এক্সেসিভনেস এর কথা জানলাম, এবার আমরা জানতে চাই যে কিভাবে ব্যালেন্স করতে হবে। সো টু ব্যালেন্স এনার্জি
in poultry diet we have to maintain proper energy to protein ratio. তাহলে শুধু এনার্জির দিকে তাকালেই হবে না, প্রোটিনের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ করে দিতে হবে। টু অ্যাভয়েড এক্সেস ফ্যাট or stunted growth. Adjust energy level according to climate, bird age, purpose অথবা ব্রিডার ম্যানুয়াল। হ্যাঁ, ব্রিডারের থেকে যে আমরা ম্যানুয়ালটা পেয়ে থাকি, গাইডলাইন, সেইগুলো দেখে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। সাপ্লিমেন্ট উইথ এনজাইমস টু ইমপ্রুভ এনার্জি অ্যাভেলেবিলিটি ফ্রম ফাইব্রাস ইনগ্রেডিয়েন্টস। সো এনজাইমগুলো আমরা জানি এগুলো রেগুলেটর অথবা কোফ্যাক্টর হিসেবে। This is the summary. We have covered all this by this time. Next topic is to know about protein and fat requirements for poultry. Oh, এনার্জির মতোই প্রোটিন এবং ফ্যাট এগুলো গ্রোথ, প্রোডাক্টিভিটি এবং হেলথের জন্য এসেনশিয়াল। সো প্রোটিনের ফাংশনগুলো এগুলো আমরা জেনেছি অলরেডি, মাসল, অর্গান, ফেদার, স্কিন এগুলোর বিল্ডিং ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। এছাড়াও এনজাইম, হরমোন, অ্যান্টিবডি প্রোডাকশনে প্রোটিনের অনন্য ভূমিকা রয়েছে। এগ প্রোডাকশন এবং ইমিউন ফাংশন, এই দুই ক্ষেত্রেও প্রোটিন অত্যন্ত এসেনশিয়াল, তাই না? এগের জন্য প্রোটিন তো বটেই, এগের যে এগ হোয়াইট আছে বা অ্যালবুমেন যেটাকে আমরা বলি, সেটা তো মোস্টলি প্রোটিন। আর ইমিউন ফাংশন, রোগ প্রতিরোধ ক্ষমতা, হ্যাঁ, এটার জন্য কিন্তু প্রোটিন আবশ্যক। যেহেতু তোমরা নিশ্চয়ই ইমিউনোগ্লোবিনের নাম শুনেছো, তাই না? সো ওগুলো হচ্ছে ইমিউন সেল অথবা রোগ প্রতিরোধকারী সেল। ওই ইমিউনোগ্লোবিন কিন্তু ইটসেলফ ইজ আ কাইন্ড অফ প্রোটিন, তাই না? কাজেই প্রোটিনের এখানে ভূমিকা রয়েছে। এছাড়াও টিস্যু রিপেয়ার, টিস্যু রিজেনারেশন এইসবের জন্য প্রোটিন প্রয়োজনীয়। সো আমরা যে ফিডের সাথে যে প্রোটিনটা দিয়ে থাকি, যে যেটুকু প্রোটিন আমরা ফিডের মাধ্যমে বার্ডকে দেই, সেটা নর্মালি আমরা ক্রুড প্রোটিন নামে চিনি। CRUDE, ক্রুড প্রোটিন বা অপরিশোধিত প্রোটিন নামে চিনি। এই ক্রুড প্রোটিন বা সিপি এটা কিন্তু সম্পূর্ণটা ইউটিলাইজ হয় না। আমরা যখন এনার্জির পার্টিশনিং যেমন পড়ছিলাম, শুধুমাত্র নেট এনার্জিটা ইউজ হয়, একইভাবে ক্রুড প্রোটিন সম্পূর্ণটা ব্যবহৃত হতে পারে না। এখান থেকে পোর্শন অফ ক্রুড প্রোটিন বিং ইউটিলাইজড ইন দ্য অ্যানিমাল বডি। সো এখানে উম, এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যদিও ক্রুড প্রোটিন পার্সেন্টেজ দেখে রেশন ফর্মুলেট করি, কিন্তু আরো কিছু ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, যেমন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস গুলো, এগুলো কিন্তু এনশিওর করতে হবে বার্ডে। লাইসিন, মেথিওনিন, সিস্টিন, থ্রিওনিন, ট্রিপ্টোফ্যান, আরও এরকম এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস রয়েছে 10টা ফর বার্ডস। সো সেগুলো কিন্তু এনশিওর করতে হবে। সো এখানে আমরা টিপিক্যাল ক্রুড প্রোটিন রিকোয়ারমেন্ট দেখছি বিভিন্ন টাইপ অফ বার্ডের, ব্রয়লার, লেয়ার এবং ব্রিডারের। এখানে যেটা দেখা যায় যে ব্রয়লারের ক্ষেত্রে
প্রোটিন রিকোয়ারমেন্ট কিন্তু ইনিশিয়ালি বেশি, তারপরে ধীরে ধীরে কমতে থাকে, তাই না? আবার লেয়ার যখন আমরা পুলেট অথবা প্রি লেয়ার আর লেইং ফেজ দুটাকে পৃথক করি, তখন দেখা যায় যে প্রি লেইং এ চাইতে 1%-এর মতো বেশি লেইং ফেজে, হ্যাঁ, প্রোটিন প্রোভাইড করতে হয়। আর ব্রিডারে 15 থেকে 17%, লাইক দ্য প্রি লেইং স্টেজ। ফাংশনস অফ ফ্যাট। ফ্যাট হচ্ছে কনসেন্ট্রেটেড এনার্জি সোর্স। কার্বোহাইড্রেট এবং প্রোটিনের চাইতে 2.25 টাইমস মোর এনার্জি তারা দিতে পারে, তাই না? মানে 1 গ্রাম ফ্যাট থেকে আহ, 1 গ্রাম কার্বোহাইড্রেট এবং প্রোটিন থেকে যে এনার্জি পাওয়া যায়, 1 গ্রাম ফ্যাট থেকে তার 2.25 গুণ বেশি এনার্জি পাওয়া যায়। ফ্যাটের মাধ্যমে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডগুলোর চাহিদাও পূরণ হয়, ওমেগা 3, ওমেগা 6, লিনোলেইক অ্যাসিড, এক্সেট্রা। এবং এই ফ্যাট সলুবল যে ভিটামিনগুলো আছে, এগুলো কিন্তু পানিতে অ্যাবজর্ব হতে পারে না পানির সাহায্যে। এইগুলো অ্যাবজর্ব হওয়ার জন্য ফ্যাটের প্রয়োজন, কাজে এগুলো অ্যাবজর্পশনে সহায়তা করে। খাবারের প্যালাটিবিলিটি ইনক্রিজ করে, বা খাবারের স্বাদ এনে দেয়। এবং ডাস্টিনেস, খাবারের ধুলাবালির পরিমাণ কমিয়ে ফেলে। যেহেতু অয়েলিনেস যে ইটা থাকে, ক্যারেক্টার, ওই জন্য ডাস্টগুলোকে একত্রিত করে ফেলে, তাই না? এই জন্য ডাস্টিনেস থাকে না খাবারে। এছাড়াও সাপোর্ট এগ সাইজ, এগ ওয়েট, ইমিউন হেলথ, এক্সেট্রা। ফ্যাট সোর্সগুলো আমরা অলরেডি জানি, বিভিন্ন ভেজিটেবল অয়েল কিন্তু পোলট্রির রেশনে ব্যবহার করা হয়। এছাড়াও এনিমেল ফ্যাটগুলো ব্যবহার করা যেতে পারে, যেমন ক্যাটেলের যে ফ্যাট রয়েছে তার, অথবা পিগের যে ফ্যাট রয়েছে, অথবা ফিশ অয়েল, এক্সেট্রা। বাই প্রোডাক্টের মধ্যে আসে আসে হচ্ছে রাইস ব্রান অয়েল, পোলট্রি ফ্যাট ইটসেলফ, এগুলো কিন্তু আবার তাদের রেশন ফর্মুলেশনের সময় ব্যবহার করা যেতে পারে। সো বিভিন্ন কাইন্ড অফ চিকেনে ফ্যাট রিকোয়ারমেন্টের এখানে একটা তুলনামূলক চিত্র দেখানো হয়েছে। ব্রয়লারে 4 থেকে 6% ক্রুড ফ্যাট দিলে চলে, লেয়ারের ক্ষেত্রে এটা কম, 3 থেকে 5, এবং ব্রিডারেও 3 থেকে 5। ডেফিসিয়েন্সি অ্যান্ড এক্সেস ইফেক্ট। সো প্রোটিন যদি ডেফিসিয়েন্ট হয়, তাহলে গ্রোথ কমে যাবে স্বাভাবিকভাবেই, এগ প্রোডাকশন কমে যাবে, ইমিউনিটি উইকার হয়ে যাবে। আর যদি প্রোটিন এক্সেস দেওয়া হয়, হ্যাঁ, তাহলে যেহেতু ফিড যে নিউট্রিয়েন্টগুলো আছে তার মধ্যে প্রোটিন সবচাইতে এক্সপেন্সিভ, কাজেই ফিডের কস্ট বেড়ে যাবে। এছাড়াও কিডনিতে স্ট্রেস হতে পারে, নাইট্রোজেন অতিরিক্ত পরিমাণে এটা ম্যানিউরের সাথে বের হয়ে আসবে পরিবেশে, এবং নাইট্রেট পয়জনিং করবে, অথবা ওয়াটার বডিগুলো, সয়েলের কোয়ালিটি, এগুলোকে ডিটারিওরেট করবে, হ্যাঁ। সো এই ধরনের সমস্যা রয়েছে। ফ্যাট যদি ডেফিসিয়েন্ট হয়, তাহলে বার্ডটা এনার্জি ডেফিসিয়েন্ট হতে পারে, বা রেশনটা এনার্জি ডেফিসিয়েন্ট হতে পারে। আবার ফ্যাট সলুবল যে ভিটামিনগুলো আছে, এগুলোর অ্যাবজর্পশন কিন্তু সম্ভব হবে না বা ভালো হবে না ফ্যাট অ্যাড না করলে। আর যদি ফ্যাটের পরিমাণ বেশি হয়, সেই ক্ষেত্রে ফ্যাটি লিভার, ওবেসিটি, ফিড ইনটেক কমে যাওয়া, যেহেতু বেশি এনার্জি আছে, কাজেই ফিড ইনটেক কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এরপরে আমাদের এখানে টপিকটা হচ্ছে ক্যালোরি প্রোটিন রেশিও। আমরা এনার্জি প্রোটিন রেশিও নামে একটু আগে এটাকে চিনেছি। সো ক্যালোরি প্রোটিন রেশিওটা কি?
The calorie protein ratio, also known as the energy to protein ratio, or E is to P, is a critical concept in poultry nutrition that expresses the balance between energy and protein in the diet. সো ক্যালোরি প্রোটিন রেশিওটা ক্যালকুলেট করার উপায় হচ্ছে মেটাবোলাইজেবল এনার্জি ইন কিলো ক্যালোরি পার কেজি a bird consume adequate protein related to the energy দে হ্যাভ। সো তারা যতটুকু এনার্জি কনজিউম করে সেই এনার্জির ঠিক আনুপাতিক হারে প্রোটিনও যে তারা কনজিউম করছে বা ইনজেস্ট করছে সেটা এনশিওর করে ক্যালোরি প্রোটিন রেশিও, অথবা ভাইস ভার্সা। হুম, যতটুকু প্রোটিন ইনটেক করছে সেই অনুপাতে সে এনার্জি ইনটেক করছে কিনা। সো হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট, এই সি ইজ টু পিটা কেন ইম্পর্টেন্ট? বিকজ ইট ইনশিওর লিন টিস্যু গ্রোথ অ্যান্ড মিনিমাইজ ফ্যাট ডিপোজিশন। হ্যাঁ, আমরা যদি ক্যালোরি প্রোটিন রেশিও মেনটেন করি তাহলে মাসল যে টিস্যুগুলো এটা লিনার হবে, এখানে ফ্যাটের পরিমাণ কম থাকবে। এ- হ্যাঁ, ফ্যাট ডিপোজিশনটা কম হবে। কেননা আমরা ইতিমধ্যে জেনেছি যদি এনার্জির পরিমাণ বেশি থাকে এবং প্রোটিন কম থাকে তাহলে কিন্তু ফ্যাট ডিপোজিশন হওয়া শুরু করে। কাজেই এটা থেকে বাঁচার জন্য আমাদের এই ক্যালোরি প্রোটিন রেশিও জানতে হবে। সেকেন্ডলি, ইট প্রিভেন্টস প্রোটিন ওয়েস্টেজ হোয়েন এনার্জি ইজ লিমিটিং। সো এনার্জি যখন একটা ফিডে কম আছে বা আমরা পর্যাপ্ত পরিমাণে এনার্জি দিতে পারছি না কোনো এক কারণে, হ্যাঁ, তখন আমরা কিন্তু এই রেশিওটা মেনটেন করার জন্য প্রোটিনের পরিমাণও আমরা কমিয়ে দিতে পারি। কমিয়ে দিলে তাহলে প্রোটিন এবং এনার্জির রেশিওটাও ঠিক থাকলো, এবং অতিরিক্ত যে প্রোটিনটুকু চলে যাচ্ছিল সেটা কিন্তু বডিতে কোনো কাজে আসতো না। আমরা জানি যে অতিরিক্ত প্রোটিন কিন্তু বডিতে স্টোর হতে পারে না। হ্যাঁ, সো এই প্রোটিনটা ওয়েস্টেজ হয়ে যেত। কাজেই এই ক্যালকুলেশনের মাধ্যমে কিন্তু আমরা এনার্জি ডেফিসিয়েন্ট ফিডে প্রোটিনও কমিয়ে দিয়ে সাময়িক সময়ের জন্য এটা আমরা প্রোটিন ওয়েস্টেজটাও কমাতে পারলাম, আর এনার্জি প্রোটিন রেশিওটাও মেনটেন করতে পারলাম। তবে এই অবস্থা দীর্ঘ সময় রাখা যাবে না, দ্রুতই আমাদের হাই এনার্জি ফিড ইনগ্রেডিয়েন্ট খুঁজে এটাকে ব্যালেন্স করে ফেলতে হবে, তাই না? সাপোর্টস অপটিমাল ফিড ইনটেক, গ্রোথ রেট অ্যান্ড এগ প্রোডাকশন। যদি ক্যালোরি প্রোটিন রেশিও ঠিক থাকে সেই ক্ষেত্রেই কেবলমাত্র অপটিমাল ফিড ইনটেক সম্ভব। হ্যাঁ, রেশিওটা যদি ইমব্যালেন্সড হয় তাহলে কিন্তু যেমন এনার্জির পরিমাণ বেশি হয়ে গেলে ফিড ইনটেক কমে যাবে, তাই না? কাজেই অপটিমাল ফিড ইনটেকের জন্য আমাদের রেশিওটা মেনটেন করতে হবে। আর পাশাপাশি ইট উইল হেল্প ইন মেইনটেইনিং দ্য গ্রোথ রেট অ্যান্ড এগ প্রোডাকশন অ্যাজ ওয়েল, maintains nutrient balance for specific physiological needs. So গ্রোথ, লেইং, রিপ্রোডাকশন, এই সকল ফিজিওলজিক্যাল যে ডিমান্ড গুলো রয়েছে এই সবের জন্য নিউট্রিয়েন্ট ব্যালেন্স করার জন্য আমাদের এনার্জি প্রোটিন রেশিও অবশ্যই মেনটেন করতে হবে। এখানে আমরা এনার্জি প্রোটিন রেশিও গুলো দিয়ে দিয়েছি। সো এখানে ব্রয়লারের জন্য তিনটা ফেজে দেওয়া আছে। দেখো যে এনার্জি যদি 3000, 3100, 3200 এইভাবে লাগে, আর প্রোটিন যদি 22, 20, 18 এভাবে কমতে থাকে, তাহলে এনার্জি প্রোটিন রেশিওটা আসে প্রথমত 136:1, 155:1, 178:1। ওকে। আর লেয়ার বার্ডের ক্ষেত্রে, যে একেবারে ডিম পাড়া অবস্থায়, এটা 162:1 থাকে। আর রিপ্রোডাক্টিভ ফেজে যখন, মানে ব্রিডার গুলোর জন্য রিপ্রোডাক্টিভ ফেজ যখন তারা ডিম পাড়ে অথবা সিমেন্ট প্রডিউস করে, এই সময় তাদের রেশিও হওয়া উচিত 175:1।
ক্যালোরি প্রোটিন রেশিও যদি মেনটেন না করতে পারি, ইমব্যালেন্স হয়, তাহলে কি হতে পারে? এক নম্বরে বলা হয়েছে টু হাই। হ্যাঁ, এখানে এনার্জির প্রতি এমফেসিস দিয়ে বলা হয়েছে এনার্জি যদি বেশি হয়ে যায়, হ্যাঁ, তাহলে কি হবে? এনার্জি বেশি হলে ওই যে ফ্যাট ডিপোজিশন বাড়বে, ফিড ইনটেক কমে যাবে, এবং লিন গ্রোথ কমে যাবে যেহেতু ফ্যাট ডিপোজিশন হবে। আবার যদি টু লো হয়, হ্যাঁ, তার মানে এনার্জি টু লো হয়, আর প্রোটিন যদি সেই অনুপাতে বেশি হয়, তাহলে প্রোটিনগুলো এনার্জিতে কনভার্ট হবে, তাই না? হ্যাঁ, যেহেতু এনার্জি এখানে কম আছে, এনার্জিতে প্রোটিনগুলো কনভার্ট হওয়া শুরু করবে, এবং এনার্জি বেশি সরি, প্রোটিন বেশি দিলে খাবারের সাথে নাইট্রোজেন এক্সক্রিশনও বেড়ে যাবে ড্রপিংস এর সাথে, ফিডগুলো কস্টলি হয়ে যাবে। হ্যাঁ, সো দিজ আর দ্য প্রবলেমস। ফিড ফর্মুলেশনের সময় আমরা তাহলে কি করব? So feed formulationের সময় we have to decide the target metabolizable energy and crude protein levels based on the birds, based on the bird type, their age and their প্রোডাকশন গোল। সো এইসবের উপর ভিত্তি করে আমাদের কিন্তু তার কতটুকু এমই প্রয়োজন, কতটুকু সিপি প্রয়োজন সেটা নির্ধারণ করতে হবে। কাজেই রেশন ফর্মুলেশনের আগে আমাদের জানতে হবে আমরা অ্যাকচুয়ালি কার জন্য রেশনটা তৈরি করছি, হ্যাঁ, কার জন্য রেশনটা তৈরি করছি। এরপরে আমাদের এই এনার্জি প্রোটিন রেশিওটা ক্যালকুলেট করে ফেলতে হবে, এবং সেই অনুযায়ী ইনগ্রেডিয়েন্ট গুলো অ্যাডজাস্ট করতে হবে, তাই না? সো এইটা অ্যাকচুয়ালি রেশন ফর্মুলেশনের সময়কার ধাপই এটাও, যে যাতে এনার্জি প্রোটিন রেশিওটা ওই বয়সের মুরগির জন্য ঠিক থাকে। এখানে একটা এক্সাম্পল ক্যালকুলেশন দেওয়া হয়েছে। ব্রয়লার স্টার্টার, যেখানে এনার্জি বা মেটাবলাইজেবল এনার্জি 3000 কিলো ক্যালোরি পার কিলোগ্রাম অফ ফিড প্রয়োজন, আর সিপি প্রয়োজন হচ্ছে 22, তাই না? সো এখানে আমাদের তাহলে ক্যালোরি প্রোটিন রেশিও হতে হয়, দেখো এভাবে 136.1। সো এটা স্টার্টারের জন্য একইভাবে আমরা গ্রোয়ার ফিনিশার তাদের জন্য ক্যালকুলেট করে ফেলতে পারি। এরপরে টপিকটা হচ্ছে প্রোটিন ইভালুয়েশন। সো এখানে এই যে মেথড গুলো রয়েছে, হুম, protein evaluation refers to the process of assessing the quality, digestibility, and availability of proteins in poultry diets। পোলট্রি ডায়েটে যে প্রোটিনগুলো নিউট্রিশন রিসিভ করে, হ্যাঁ, সো অ্যাডিকুয়েট নিউট্রিশন বা অ্যাডিকুয়েট প্রোটিন লেভেল রিসিভ করে, যাতে করে তাদের গ্রোথ, রিপ্রোডাকশন, হেলথ এগুলো অপটিমাম থাকে। কেন প্রোটিন ইভালুয়েট করব? অলরেডি আমরা বলেছি পোলট্রি রিকোয়ার অ্যামিনো অ্যাসিডস, নট জাস্ট ক্রুড প্রোটিন। হ্যাঁ, সো যেহেতু প্রোটিন ইভ্যালুয়েশনের মাধ্যমে আমরা তাদের অ্যামিনো অ্যাসিড প্রোফাইলগুলো জানতে পারি, আমরা শুধুমাত্র ক্রুড প্রোটিন বা অপরিশোধিত প্রোটিন যেটা, সেটা মেজার না করে আমরা প্রোটিন ইভ্যালুয়েশনের মাধ্যমে কি কি অ্যামিনো অ্যাসিড রয়েছে সেগুলোর অনুপাত সম্পর্কেও ধারণা পাই। হ্যাঁ, কাজেই এইটা আমাদেরকে একটা ক্লিয়ার কনসেপ্ট দিবে যে আমাদের কি ডেফিসিয়েন্ট রয়েছে বা অপটিমাম রয়েছে কিনা। Proper protein evaluation helps in prevent underfeeding or overfeeding protein. সো প্রোটিন আন্ডারফিডিং হলে এগশেল পাতলা হয়ে যাবে, তাই না? ফেদার গ্রোথ হবে না অপটিমামলি, তারপরে নেইল গ্রোথ হবে না, বিকের গ্রোথ হবে না, এক্সেট্রা এক্সেট্রা, বোন ফর্মেশন হবে না প্রপারলি। আবার প্রোটিন যদি ওভারফিডিং করানো হয়, সেই ক্ষেত্রে কিন্তু
ওই যে ফিডটা কস্টলি হবে, ফিডের প্যালাটিবিলিটি কমে যাবে, তাই না? এই জন্য আমাদের প্রোটিন ইভ্যালুয়েশন করা দরকার। এছাড়াও প্রোটিন ইভ্যালুয়েশনের মাধ্যমে উই ক্যান ইমপ্রুভ গ্রোথ পারফরমেন্স, ফিড এফিসিয়েন্সি, এগ প্রোডাকশন এক্সেট্রা, অ্যান্ড উই ক্যান রিডিউস নাইট্রোজেন এক্সক্রিশন অ্যান্ড ফিড কস্ট। সো প্রোটিন ইভ্যালুয়েশনের মাধ্যমে আমরা যদি অপটিমাম ক্যালোরি প্রোটিন রেশিও মেনটেন করতে পারি, নাইট্রোজেন এক্সক্রিশনটা কিন্তু আলটিমেটলি কমে যাবে এবং ফিড কস্টও কমে যাবে। সো প্রোটিন ইভ্যালুয়েশনের যে মেথডগুলো রয়েছে এর মধ্যে প্রথমটা হচ্ছে সিপি কন্টেন্ট থেকে প্রোটিন, সরি, সিপি কন্টেন্টটা মেজার করা, হ্যাঁ, ক্রুড প্রোটিন কন্টেন্টটা মেজার করা। সো ক্রুড প্রোটিন কন্টেন্ট মেজার করার উপায় হচ্ছে আমরা যে ফিড ইনগ্রেডিয়েন্টের ইভ্যালুয়েশন করতে চাই সেই ফিড ইনগ্রেডিয়েন্ট আমরা কেমিক্যালি অ্যানালাইসিস করে অথবা প্রক্সিমেট অ্যানালাইসিস করে সেখান থেকে আমরা জানতে চাই যে সেখানে টোটাল নাইট্রোজেন কতটুকু আছে। হ্যাঁ, সো টোটাল নাইট্রোজেনকে আবার 6.25 দিয়ে গুণ করলে উই ক্যান হ্যাভ দ্য সিপি কন্টেন্ট। ওকে, তাহলে কোনো একটা ফিড ইনগ্রেডিয়েন্ট বা ফিডের টোটাল নাইট্রোজেন ভলিউম আমরা জানতে পারলে সেখান থেকে আমরা সিপি ক্যালকুলেট করতে পারি। হ্যাঁ, 6.25 দিয়ে মাল্টিপ্লাই করে প্রোটিনের জন্য। এটার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা ক্যান নট ডিফারেন্সিয়েট বিটুইন ডাইজেস্টিবল অ্যান্ড ইনডাইজেস্টিবল প্রোটিন অর অ্যামিনো অ্যাসিড কম্পোজিশন। এটা একটা ওভারঅল প্রোটিন, হ্যাঁ, এটার কতটুকু বায়োঅ্যাভেলেবল কতটুকু না, হ্যাঁ, বা এটার অ্যামিনো অ্যাসিড প্রোফাইল কি কি আছে সেই সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না। কাজেই এটা একটা ট্র্যাডিশনাল এস্টিমেশন মেথড ফর প্রোটিন। হ্যাঁ, প্রোটিন ইভালুয়েশনের এটা একটা ট্র্যাডিশনাল মেথড, সিপি কন্টেন্টটা। এরপরে আসছে অ্যামিনো অ্যাসিড কম্পোজিশন। সো এই যে মেথড রয়েছে এই মেথডটা লিস্ট ইন্ডিভিজুয়াল এসেনশিয়াল অ্যান্ড নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস অ্যান্ড অ্যালাউস প্রিসাইজ ফর্মুলেশন বেসড অন লিমিটিং অ্যামিনো অ্যাসিডস। লিমিটিং বা আহ, ওটা কি বলেছিলাম, ক্রিটিক্যাল, লিমিটিং বা ক্রিটিক্যাল অ্যামিনো অ্যাসিড সম্পর্কে আমরা আগে জেনেছি। সো এই অ্যামিনো অ্যাসিড কম্পোজিশনের মাধ্যমে যদি আমরা প্রোটিন ইভালুয়েশন করি তাহলে উম, বিভিন্ন মেশিনারিজের সাহায্যে বর্তমানে উই ক্যান ডিফারেন্সিয়েট ডিফারেন্ট এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড অর নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড প্রোফাইল উইদিন দ্য সিপি। হ্যাঁ, এই সিপির মধ্যে কি কি অ্যামিনো অ্যাসিড, কি কি নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কোনটা কি পরিমাণে আছে এটা আমরা যাচাই করতে পারি। সো এইভাবে উই ক্যান ইভালুয়েট দ্য প্রোটিন। এছাড়াও থ্রু ইভালুয়েটিং দ্য ডাইজেস্টিবল অ্যামিনো অ্যাসিডস, ডিএএ, so refers to the portion of amino acid actually absorbed and utilized by the bird, more accurate than total amino acid method. হ্যাঁ, সো এটার আবার দুইটা টার্ম রয়েছে, অ্যাপারেন্ট ইলিয়াল ডাইজেস্টিবিলিটি, স্ট্যান্ডার্ডাইজড ইলিয়াল ডাইজেস্টিবিলিটি, দিস ইজ দ্য প্রেফার্ড মেথড। হাউএভার, for the reason that the digestibility is hard to calculate in bird, these digestible amino acid may not be applicable. আরেকটা প্রোটিন ইভ্যালুয়েশন মেথড আছে যেটাকে বলা হয় বায়োলজিক্যাল ভ্যালু, measures how efficiently the absorbed protein is used for growth and maintenance. হ্যাঁ, সো অ্যাবজর্বড প্রোটিনের কতটুকু অংশ গ্রোথ এবং মেইনটেনেন্সে কাজে লাগে এটা আমরা বায়োলজিক্যাল ভ্যালু নামক যে ইভালুয়েশন পদ্ধতি রয়েছে তার মাধ্যমে জানতে পারি। সো হায়ার দ্য বায়োলজিক্যাল ভ্যালু বেটার দ্য কোয়ালিটি অফ প্রোটিন। এটা শুধু প্রোটিনের ক্ষেত্রে না, বায়োলজিক্যাল ভ্যালু এটা সকল নিউট্রিয়েন্টের জন্য প্রযোজ্য। যে নিউট্রিয়েন্টের বায়োলজিক্যাল ভ্যালু যত বেশি সেই নিউট্রিয়েন্ট তত ইফেক্টিভলি ইউটিলাইজ হয় বডিতে। হ্যাঁ, প্রোটিন এফিসিয়েন্সি
রেশিও, এটার একটা ইভালুয়েশন মেথড। এটা হচ্ছে ওয়েট গেইন পার ইউনিট অফ প্রোটিন কনজিউমড। হ্যাঁ, সো 1 কেজি প্রোটিন কনজিউম করে একটা বার্ড কতটুকু ওজন গেইন করে। হ্যাঁ, অথবা 100 গ্রাম প্রোটিন কনজিউম করে একটা বার্ড কতটুকু ওজন গেইন করে। সো এইটাকে বলা হয় প্রোটিন এফিসিয়েন্সি রেশিও। আমরা এর আগে ফিড এফিসিয়েন্সি নিয়ে পড়েছি, তাই না? ফিড এফিসিয়েন্সি নিয়ে পড়েছি। একইভাবে প্রোটিন এফিসিয়েন্সি, ফিড এফিসিয়েন্সি যেমন 1 কেজি খাবার খেয়ে কতটুকু ওজন হয়, আর প্রোটিন এফিসিয়েন্সি হচ্ছে 1 কেজি প্রোটিন খেয়ে কতটুকু ওজন হয়। হ্যাঁ, এটাকে এই এটা একটা ইভালুয়েশন মেথড ফর প্রোটিন। Lastly, we have the net protein utilization. So combines digestibility and biological value to indicate total efficiency of protein use. সো এখানে সবকিছু কনসিডার করে যতটুকু পরিমাণ প্রোটিন শুধুমাত্র ইউজ হয় শরীরে, এইটুকু পরিমাণকে কনসিডার করে যে ইভালুয়েশন মেথড, সেটাকে বলা হয় নেট প্রোটিন ইউটিলাইজেশন মেথড। সো এগুলো অ্যাকচুয়ালি অনেক বিস্তারিত এক একটা পদ্ধতি, বাট ফর আস দিস ইজ ওকে টু নো ইন শর্ট। কর্ন, সয়াবিন, SOY BEAN, সয়াবিন ডায়েট। সো কর্ন সয়াবিন ডায়েট, যেটা মোস্ট কমন ডায়েট আমাদের দেশে, তাই না? এই ডায়েটে যে অ্যামিনো অ্যাসিড গুলো খুব লিমিটিং পর্যায়ে থাকে বা খুব কম পর্যায়ে থাকে, এটা হচ্ছে মেথিওনিন, লাইসিন, থ্রিওনিন। ওকে, সরগাম বেসড ডায়েট, এটা আমাদের জন্য অতটা কমন না। এখানে লাইসিন ট্রিপ্টোফ্যান ডেফিসিয়েন্ট থাকে। আর রাইস ব্রান বেসড ডায়েট, এটা ক্যাটেলের ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা রাইস ব্রান বা হুইট ব্রান বেসড ডায়েট তৈরি করি। এখানে লাইসিন মেথিওনিনের শর্টেজ থাকে, কাজে এই যে অ্যামিনো অ্যাসিড গুলো, এগুলো সব কিন্তু এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। এগুলোকে অবশ্যই কেয়ারফুলি প্রোভাইড করতে হবে উইথ সাপ্লিমেন্টস, অ্যাজ সাপ্লিমেন্টস। প্রোটিন ডেফিসিয়েন্সি ইন পোলট্রি। পোলট্রিতে এখন আমরা প্রোটিনের ডেফিসিয়েন্সির কারণ এবং সাইন সম্পর্কে জানবো। কারণ হচ্ছে, একটা হচ্ছে ইনঅ্যাডিকুয়েট ক্রুড প্রোটিন অর ডাইজেস্টিবল অ্যামিনো অ্যাসিডস ইন দ্য ডায়েট। হ্যাঁ, সো ক্রুড প্রোটিন অথবা ডাইজেস্টিবল অ্যামিনো অ্যাসিডের যে ভ্যালুটা, সেটা যদি ইনঅ্যাডিকুয়েট হয়, হ্যাঁ, তাহলে কিন্তু প্রোটিন ডেফিসিয়েন্ট হতে পারে। পোর কোয়ালিটি প্রোটিন ইনগ্রেডিয়েন্টস। হ্যাঁ, সো প্রোটিন ইনগ্রেডিয়েন্ট যেমন সয়াবিন মিল বা কটন সিড মিল, এগুলো যদি কোয়ালিটি খারাপ হয়, সেই ক্ষেত্রে তাদের ডাইজেস্টিবিলিটিও খারাপ হবে এবং প্রোটিন ডেফিসিয়েন্ট হবে বার্ডগুলো। আবার এমন হতে পারে যে ইমব্যালেন্স যদি হয় বিভিন্ন অ্যামিনো অ্যাসিডের মধ্যে, হ্যাঁ, সেই ক্ষেত্রেও কিন্তু ইমব্যালেন্সড অ্যামিনো অ্যাসিড থেকে গুড কোয়ালিটি প্রোটিন প্রডিউস করা পসিবল হয় না। সেই ক্ষেত্রে প্রোটিন ডেফিসিয়েন্ট হবে বার্ডগুলো। ইমব্যালেন্সড এনার্জি টু প্রোটিন রেশিও, এই কারণে প্রোটিন ডেফিসিয়েন্সি হতে পারে। হাই টেম্পারেচার রিডিউসেস ফিড ইনটেক, সো সেই ক্ষেত্রে ওভারঅল প্রোটিন ইনটেকও কমে যেতে পারে। হ্যাঁ, এইসব কারণে প্রোটিন ডেফিসিয়েন্সি হতে পারে। সো বায়োকেমিক্যাল সায়েন্স যেগুলো রয়েছে প্রোটিন ডেফিসিয়েন্সি, সেটা হচ্ছে ব্লাড অ্যালবুমিন বা ব্লাড প্রোটিন, যেটা এইটা কমে যায়, অথবা ইউরিয়া নাইট্রোজেন, এইটা কমে যায়। হ্যাঁ, এলিভেটেড অ্যামোন সরি এলিভেটেড অ্যামোনিয়া ইন লিটার। হ্যাঁ, লিটার লিটার সম্পর্কে আমরা আগেও বলেছি, বেডিং ম্যাটেরিয়াল। সো লিটারে অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যায়, তার মানে ঘরের ভিতর একটা ঝাঁঝালো গন্ধ হবে। হ্যাঁ, এটার কারণ হচ্ছে যেহেতু প্রোটিন ডেফিসিয়েন্ট হয়েছে,
এখানে ওই যে প্রোটিনের যে অ্যামিনো অ্যাসিড গুলো সেগুলো ব্রেকডাউন হয়, ব্রেকডাউন হওয়ার ফলে সেগুলো থেকে এনার্জি প্রডিউস হয়। হুম, এবং এই অ্যামিনো অ্যাসিড থেকে এনার্জি প্রডিউস হওয়ার প্রক্রিয়ায় কিন্তু অ্যামোনিয়া রিলিজ করে। হ্যাঁ, সেই অ্যামোনিয়াটা ঘরের ভেতরে একটা ঝাঁঝালো গন্ধের তৈরি করবে, এই জন্য প্রোটিন। এছাড়াও প্রোটিন ডেফিসিয়েন্ট হলে ব্রয়লার বা লেয়ার তারা মাসল টিস্যু বা মাসল ডেভেলপমেন্ট করতে পারবে না। এছাড়াও এনজাইম, হরমোন, অ্যান্টিবডি এগুলো প্রডিউস করতে পারবে না। ওকে। প্রোটিন ডেফিসিয়েন্সি ইন পোলট্রি। সো কি কি এফেক্টেড এরিয়া আছে, যেমন গ্রোথ এফেক্টেড হয়, ফেদারিং, পোর ফেদারিং হবে, এগ প্রোডাকশন কমে যাবে, এগের সাইজ ছোট হয়ে যাবে, শিল এগ শেল পাতলা হয়ে যাবে, বার্ডের ইমিউনিটি কমে যাবে, হ্যাঁ, ডিজিজ রেজিস্ট্যান্স কমে যাবে, মর্টালিটি বেড়ে যাবে, মাসল ডেভেলপমেন্ট কমে যাবে বা মাসলের ওয়েস্টিং হবে, আরো মাসল ব্রেকডাউন হবে, ফিড কনভার্সন রেশিও বেড়ে যাবে, মানে খারাপ হবে আর কি, পোর হবে। এবার আসি আমরা এক্সেসিভ প্রোটিন ইন পোলট্রি ডায়েটস। হ্যাঁ, পোলট্রি ডায়েটে যদি প্রোটিনের পরিমাণ বেশি হয় সেই ক্ষেত্রে কি হবে? ওভার সাপ্লিমেন্টেশন অফ প্রোটিন অর অ্যামিনো অ্যাসিড এই কারণে এক্সেসিভ হতে পারে। ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইনগ্রেডিয়েন্ট সিলেকশন। হ্যাঁ, সো এই ইনগ্রেডিয়েন্ট সিলেকশন যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়, যেমন ফিশ মিল যদি বেশি পরিমাণ ইউজ করা হয়, সেখানে যেহেতু হাই প্রোটিন থাকে তাহলে ওভারঅল রেশনে প্রোটিনের পরিমাণ বেড়ে যাবে, কিন্তু দ্যাট ইজ অলসো নট গুড। কনসিকুয়েন্স গুলো দেখলে আমরা বুঝতে পারবো যে গুড নাকি ব্যাড। সো এক নাম্বার কথা হচ্ছে, যেহেতু প্রোটিন ইজ কস্টলি, সেই জন্যে খাবারের দাম এখানে ওভারঅল বেশি পড়বে, এক নাম্বার গেল। মেটাবলিজম, বার্ডস ডি অ্যামিনেটেড এক্সেস অ্যামিনো অ্যাসিড, সো অ্যামোনিয়া প্রোডাকশন। হ্যাঁ, সো মেটাবলিজমের ক্ষেত্রে যদি আমরা জেনেছিলাম যে প্রোটিন ডেফিসিয়েন্ট হলে যেমন অ্যামোনিয়া প্রোডাকশন বেড়ে যায়, আবার প্রোটিন বেশি পরিমাণে খাবারে দিলেও সেটা কিন্তু তাদের যে ফিসিসের মাধ্যমে বাইরে চলে আসবে এবং শেডের মধ্যে অ্যামোনিয়ার পরিমাণ বাড়িয়ে দিবে। এছাড়াও কিডনি এবং লিভারে স্ট্রেস প্রডিউস করে, বিকজ ইনক্রিজড এক্সক্রিশন লোড। হ্যাঁ, এই যে প্রোটিনগুলো, এগুলোর এক্সক্রিশন লোড বেড়ে যায় যেহেতু এক্সেসিভ হলে, যেহেতু প্রোটিনগুলো শরীরে জমা থাকবে না, কাজেই এটা কিডনির উপর স্ট্রেস পড়ে, হ্যাঁ, লিভারে স্ট্রেস পড়ে। লিটার কোয়ালিটি, হাই নাইট্রোজেন, এটা এক্সেস প্রোটিন থেকে হাই নাইট্রোজেন, কাজেই লিটারগুলো দ্রুত ভিজে যায়, ওয়েট লিটার হয় এবং আলটিমেটলি অ্যামোনিয়া বিল্ড আপ করে। এনভায়রনমেন্ট, হায়ার নাইট্রোজেন এক্সক্রিশন যেহেতু হয়, এনভায়রনমেন্ট পলিউশন হয়, পানি, মাটি সবকিছুর পলিউশন হয়। প্রোটিন ইমব্যালেন্স ইন পোলট্রি ডায়েট, টিপস টু অ্যাভয়েড প্রোটিন ইমব্যালেন্স। প্রোটিন ইমব্যালেন্স সম্পর্কে আমরা জানলাম যে বেশি হওয়া বা কম হওয়া দুইটা ইমব্যালেন্স। এখন কিভাবে আমরা এইটাকে অ্যাভয়েড করতে পারি? ফর্মুলেট ডায়েট বেসড অন ডাইজেস্টিবল অ্যামিনো অ্যাসিডস, নট জাস্ট ক্রুড প্রোটিন। হ্যাঁ, সো বিভিন্ন ইনগ্রেডিয়েন্টের আমরা ডাইজেস্টিবল অ্যামিনো অ্যাসিড করতে পারে, কিন্তু যখন আমরা অ্যামিনো অ্যাসিড প্রোফাইল নিয়ে করব, স্টাডি করব, সেই হিসাবে প্রিপেয়ার করব, তখন কিন্তু উই উইল টেক কেয়ার অফ ইচ অ্যান্ড এভরি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস ইন পার্টিকুলার। মেনটেন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট এনার্জি টু প্রোটিন রেশিও বিভিন্ন রকম হয়ে থাকে। ইউজ সিনথেটিক অ্যামিনো অ্যাসিডস লাইক লাইসিন, মেথিওনিন টু রিডিউস ক্রুড প্রোটিন while meeting amino acid need. So
আমরা ক্রুড প্রোটিনের দিকে নজর না দিয়ে আমরা সিনথেটিক লাইসিন মেথিওনিন ই করতে পারি, আহ, দিকে ফোকাস করতে পারি, যাতে করে আমাদের অ্যামিনো অ্যাসিড রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল হয়। হ্যাঁ, ক্রুড প্রোটিন রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাবে যদি অ্যামিনো অ্যাসিড রিকোয়ারমেন্ট গুলো যথাযথভাবে ফুলফিল হয়। অ্যাডজাস্ট প্রোটিন লেভেল অ্যাকর্ডিং টু এজ, ব্রিড অ্যান্ড প্রোডাকশন স্টেজ। This is the summary. And today we will not proceed anymore. We will start from here in our next class called the vitamin in poultry nutrition. I will check the slide number. We will start from 84. ওকে, আমাদের 97টা স্লাইড আছে। যেহেতু 84 থেকে শুরু করব, আশা করা যায় যে নেক্সট ক্লাসে আমাদের হ্যাঁ, অ্যাকচুয়ালি 95টা স্লাইড, নেক্সট ক্লাসে আমাদের হয়তো সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। সো দ্যাটস অল। তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম। তোমরা কি মিড টার্ম দিয়েছো? না স্যার। ওকে, মিড টার্ম কবে নাগাদ দিবা? একটা ডেট তোমরা ই করো, অ্যাভেলেবল ডেট আমাকে জানাও। উম, তারপরে আমি সেইভাবে চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে সময়টা ফিক্স করে তোমাদের জানাবো আর কি। এবং তখন সিলেবাসও আমরা ডিসাইড করে ফেলবো। ঠিক আছে? আর এই সামনের ক্লাস শেষ করে আমরা আমাদের যে আরেকটা কোর্স আছে সেই কোর্স শুরু করতে হবে। এর মাঝে চাইলে তোমরা এইটার মিড টার্ম দিয়ে ফেলতে পারো, অথবা দুইটা একসাথেও দিতে পারো পরবর্তীতে। এটা আমাকে জানাবো আর কি। সো টুডে I would like to close session. Any question regarding today's lecture? ও, ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে দেখা হবে। বাই।